বলা হয় যে কথায় কাত, কথায় মাত, কথায় বিশ্বমাত। কথা দিয়ে বিশ্বজাত শেখানো যায়, কথায় দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া যায়। আমাদের 20 বছরের ফ্যাসিজমের প্রধান যিনি ছিলেন, এক কথায় তার ক্ষমতাচ্যুত হয়েছে। আপনারা জানেন তো সে কথাটি কি বলেন তো? রাজাকারের বাচ্চা। একটি কথায় সে ক্ষমতাচ্যুত হয়েছে, একটি কথার কারণে। এজন্য কথা বলবেন, সাবধানে বলবেন। কতগুলো ক্যামেরা এখানে আছে, সাবধানে বলতে হবে। একবার একটা রাজা তার সন্ন্যাসীকে ডাকলেন, সন্ন্যাসী তুমি আমার জগৎ সম্বন্ধে তুমি একটা ধারণা দাও, ভবিষ্যৎবাণী করো, আর আমার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করো। সন্ন্যাসী তাকে বললেন, রাজা সাহেব, আপনার সাম্রাজ্য এত দূর পর্যন্ত বিস্তৃত হবে, তবে আপনার সামনে আপনার পরিবারের সকল সদস্য মারা যাবে। রাজা তো খেপে গেল, আমার সামনে আমার পরিবারের সকলেই মারা যাবে। রাজা তাকে বন্দি করে, একে বন্দি কর, সে কি কথা বলেছে, কি ভবিষ্যৎবাণী করেছে। পরে আরেকজন সন্ন্যাসীকে ডাকা হলো। সন্ন্যাসী বলে, রাজা সাহেব, আপনার এই সাম্রাজ্য এতদূর বিস্তৃত হবে, তবে আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন। রাজা তো ব্যাপক খুশি, কি বলে আমি বেশি দিন বাঁচবো? রাজা পরে তাকে পুরস্কৃত করলেন। আপনারা আমাকে বলেন তো, দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে? আপনার সামনে আপনার পরিবারের সকলে মারা যাবে, আর আপনি পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন, এই দুটির মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য শুধু হচ্ছে কথার ভঙ্গিমায়। যা আপনি কাউকে বললেন এই তুমি মিথ্যা বলেছ, সে রাগান্বিত হবে। আপনি যদি তাকে বলেন ভাইয়া আপনি সত্য বলেন নাই, সে কি রাগান্বিত হবে? রাগান্বিত হবে। এই জন্য কথায় কাত, কথায় মাত, কথায় বিশ্বজাত। কথার কথা শুধু আমরা বলি না, ভালো কথার বিষয়ে এমফেসাইজ করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেছে ওয়াজাদিলহুম, তোমরা কথা বলো, তোমরা বিতর্ক করো। আল্লাহ এখানে আদেশসূচক শব্দ ব্যবহার করেছেন, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন, বিল্লাতি হিয়া আহসান, অতি উত্তম পন্থায়। এখানে আল্লাহ আরবি গ্রামারে যাকে বলে তাফজিল ব্যবহার করেছেন এবং সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, অতি উত্তম পন্থায়। তোমরা অতি উত্তম পন্থায় কথা বলো। আল্লাহ রাসূল তো আরো চমৎকার কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছে ইন্না মিনাল বায়ানি লাসিহরান, কিছু কথা আছে যে কথায় জাদু আছে। জাদু যেমন মানুষকে বশ করে ফেলে, মানুষকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসে, মানুষকে যেভাবে বলে সেভাবে করার জন্য বলে, সেম মানুষ যখন কথা বলে তখন মানুষ তাকে জাদুর মতো বশ করে ফেলে। বনি ইসরাইলের উপর নবী আসছেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কথা বেশি আল্লাহ তাআলা শুনেছেন। মুসা আলাইহিস সালাম একটা দোয়া সবসময় পড়তেন, রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। হে আল্লাহ, তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। কারণ ওনার জিহ্বাটা একটু জড়তা ছিল, তিনি নবী, তিনি দাওয়াত দিবেন কিভাবে মানুষকে। তখন তিনি বলছেন, ওয়া কি হারুন, আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গী বানিয়ে দাও। কারণ হারুন আলাইহিস সালাম তখন নবী ছিলেন না, কিন্তু চমৎকার কথা বলতে পারতেন, চমৎকার বাচনভঙ্গি তার ছিল। তখন তিনি দোয়া করলেন, আমার ভাই হারুনকে আপনি আমার সহপাঠী বানিয়ে দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সে দোয়াটি কবুল করেছেন এবং তাকে নবী বানিয়ে দিলেন। তার মানে কথা বলা, কথা বলতে এমপেসাইজ শুধু নট অনলি ইন আওয়ার রিলিজন, ইচ অ্যান্ড এভরি রিলিজন আর এমপেসাইজ ইন দ্য পাবলিক স্পিকিং। অত সৈন্য হকিল কামরূপ রোহিত কপদগিনী নির্বিষ্টাহ দলপাগ পিঙ্গ কদলী কুঞ্জ ভ্রমদ বানরা। শ্রী বলে, শ্রী চমৎকার কথা বলার কথা বলেছেন, চমৎকার কথা বলার কথা বলেছেন। এজন্য আপনারা এখানে যারা আছেন, আমি এখানে যারা কথা বলেছেন, আমি চমৎকৃত হয়েছি, কিন্তু আরো ভালো লাগতো। আল্লাহ রাসূল একটা চমৎকার হাদিস বলেছে। আল্লাহ রাসূল বলছে, খাইরুল কালামে কাল্লা ওয়াদাল্লা। আল্লাহ রাসূল বলছে, উত্তম কথা হচ্ছে সবচেয়ে কম কথা। আজকে এখানে যারা স্পিকার ছিলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কম কথা বলা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কম কথা বলা। যদি আপনি কম কথা বলতে পারতেন, আমার কাছে মনে হতো, যদিও এটা আমার ইসলামী ধর্মে অ্যালাউ করে না। একজন ফিলোসোফার রেস্কি তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, শর্ট কথা ভালো লাগে, কারণ শর্ট পোশাক যেমন মানুষকে আকর্ষিত করে, তেমনি শর্ট কথাও মানুষকে আকর্ষিত, যদি আই ডোন্ট বিলিভ ইট। কিন্তু তিনি চমৎকারভাবে উদাহরণ দিয়েছেন। এজন্য কথাটা যদি কম হতো, যারা এখানে দাঁড়িয়েছেন তারা যদি বলে যে আকলে মন্দা ইশারা মাসদ আর ব্যাকল মন্দা নাঠুসা বাসদ, আকল বানারে ইশারা দিলে হয়। এখানে যারা আছে সবাই আকলবান, এদের ইশারা দিলেই
এরা বুঝতে পারবে যে আপনি কি পাবলিক স্পিকার, আপনি নাকি পাবলিক স্পিকার না। এজন্য আপনারা যারা আছেন, আপনারা যারা ইনিশিয়াল কথা বলছেন, আপনাদেরকে বলবো পৃথিবীতে যত দক্ষতা আছে, পৃথিবীর সকল দক্ষতার মধ্যে মোস্ট ফাইন্যান্সড ইম্পর্টেন্ট দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং। আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনি যে পেশায় যাবেন ইউ উইল বি টপ ওয়ান, আপনি প্রথম হবেন। যে পেশায় যাবেন, আপনি একটা দোকানদার, আপনার মুদি দোকান সবচেয়ে বেশি চলবে। একটা মুদি দোকানের একটা লোক আছে খারুজ, কেউ গেলে একজনকে মালামাল দিচ্ছে, আরেকজন এসে যদি বলে আমাকে একটু মালামাল দেন, উনি বলে ভাই দেখতে পাচ্ছেন একজনকে দিচ্ছি, এমন করেন কেন আপনারা, এখানে আসলে এমন করেন কেন? এই লোকটাকে আর যাবে তার কাছে? কিন্তু আপনি যদি গিয়ে তাকে বলেন যে ভাই একটু বসেন ভাই, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আমি কোনটা শেষ করি, আপনি একটু বসবেন, আপনি এখানে আসবেন, ফ্যানের নিচে বসবেন। আপনার যদি তারাও থাকে, তারপরেও আপনি বাধ্য হবেন 5 মিনিট বসে থাকতে। এই জন্য আপনি যখন ভালো কথা বলতে পারবেন, ব্যবসায়ী হবেন, আপনি সেরা হবেন, শিক্ষক হবেন, আপনি সেরা হবেন। আপনার প্রত্যেকের সাথে আমি কয়েকটি পরামর্শ দিয়ে কথা শেষ করব। পাবলিক স্পিকিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস, মানে নিজের উপর চরম বিশ্বাস থাকতে হবে। আপনি যখন এখানে দাঁড়াবেন, আপনি যেখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন, দেখেন আমরা প্রত্যেকে ঝগড়া পারি। বললেন না আমরা বোনরা মাত্র একজন আসছে, কিন্তু বোনরা হচ্ছে বলে যে ঝগড়া কাজের অঙ্গ, একসুতে গাথা, ঝগড়া না হলে সকল কাজ বৃথা, আমরা বলি না? কিন্তু বোনরা যখন এই বোনদেরকে ঝগড়া করে, সেম তাকে যদি বলি আপনি যে ঝগড়াটুকু করেছেন, এই ঝগড়াটুকু স্টেজে এসে করেন তো, তখন তিনি পারেন না পারার কারণ কি জানেন? কারণ তিনি যখন ঝগড়া করছিলেন, তখন তিনি যার সাথে ঝগড়া করছিলেন ওনার মাথার মধ্যে সেট হয়ে আছে আমি ওনার চেয়ে বেশি জানি। কিন্তু এখানে যখন দাঁড়ায় তখন চিন্তা করে ইস আমি বাংলা বলছি, বাংলা একজন শিক্ষক আছে, তিনি যদি আমার ভুল ধরে, রাকিব ভাই আছে, রাকিব ভাই যদি আমার ভুল ধরে, এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করে ইস আমি ইংরেজিতে কথা বলছি, এখানে আহমেদ স্যার আছে, উনি যদি আমার ভুল ধরে। আপনি এখানে দাঁড়িয়ে যদি আপনি আরবি কথা বলার সময় আপনি ভাবেন এখানে রিপন ভাই আছে, উনি যদি আমার ভুল ধরে, বিশ্বাস করেন আপনি এখানে কথা বলতে পারবেন না। এখানে এজন্য আপনি যখন স্টেজে দাঁড়াবেন, তখন আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব গরু আর আমি হচ্ছে গুরু, তাহলে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব ছাগল আর আমি হচ্ছে রাম ছাগল, সবচেয়ে বড় ছাগল, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। এজন্য প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে কি? আত্মবিশ্বাস। দ্বিতীয় হচ্ছে আপনার যেটি লাগবে লজিক্যাল, হ্যাভ টু বি লজিক্যাল, ইনফরমেশন। ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন, তথ্যবিহীন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। আপনি যখন পাবলিক স্পিকার হবেন, আপনি তখন ঢালাওভাবে তথ্য দিলে হবে না। আপনাকে যদি বলে ঢাকা শহরের মূল সমস্যা কি, আপনি যদি বলেন ঢাকা শহরের মূল সমস্যা জ্যামের মূল কারণ কি, আপনি এখানে দাঁড়িয়ে যদি বলেন জ্যামের মূল কারণ হচ্ছে যত্র পার্কিং, তাহলে হবে না। আপনি এখানে দাঁড়িয়ে বলতে হবে, ইনফরমেশন দিতে হবে যে আপনি জানেন একটা শহরের আদর্শ শহরের জন্য রাস্তা প্রয়োজন হচ্ছে 25%, কিন্তু আমাদের শহরে তার আয়তনের মাত্র 7% রাস্তা আছে। যতক্ষণ পর্যন্ত 25% না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরের জ্যাম যাবে না। এটি হচ্ছে পাবলিক স্পিকার। আপনাকে তথ্য দিতে হবে। আপনাকে বলতে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান। আপনি কোনো কিছুর মাস্টার হবেন না, কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। এখানে দাঁড়িয়ে যদি বলেন না আপনি আমাকে কি বলছেন, আমি তো আর্টসের স্টুডেন্ট, আপনি আমাকে গ্রিন হাউস ইফেক্ট সম্বন্ধে কেন প্রশ্ন করছেন, তাহলে হবে না। পাবলিক স্পিকার আপনাকে সব জানতে সমস্যা হইতে হবে, আপনাকে তথ্য। তৃতীয় যেটি লাগবে লজিক্যাল, হ্যাভ টু বি এ লজিক্যাল। আপনাকে লজিক্যাল হইতে হবে, যুক্তিবাদী, যুক্তিবোধের শুদ্ধতম প্রকাশ থাকতে হবে আপনাকে। একবার একটা ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা আপনারা বলেন তো ইসলাম, আপনারা তো বলেন যে ইসলাম ধর্ম একটা ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলাম ধর্ম যদি ইউনিভার্সাল রিলিজিয়ন হয়, তাহলে আপনারা মক্কা শহরে হিন্দুদেরকে ঢুকতে দেন না কেন? ইজ ইট আ ভায়োলেশন অফ ইউর ইউনিভার্সালিটি? তো তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি কোন দেশের নাগরিক? বলেন আমি বাংলাদেশের নাগরিক। আচ্ছা আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি বাংলাদেশের সব জায়গায় যেতে পারেন? না আমি তো যেতে পারি। বলছে ক্যান্টনমেন্টে যেতে পারেন? না ক্যান্টনমেন্ট যেতে পারি না। বলছে কেন যেতে পারেন না? তারা ঢুকতে দেয় না। তাহলে আপনি তাদের বিরুদ্ধে মামলা করেন, ইউ ক্যান সুট অ্যাগেনস্ট হিম, যে আপনাকে কেন ঢুকতে দেয় না? কারণ ইউ আর সিটিজেন অফ বাংলাদেশ, ইউ হ্যাভ রাইট টু ইন্টার অ্যান্ড এক্সিট এভরি প্লেস অফ বাংলাদেশ। তাহলে আপনি কেন ঢুকতে দেন? তারা আপনাকে ঢুকতে দিচ্ছে না। তখন বলছে না এটা করা যাবে না। তো তিনি বললেন ক্যান্টনমেন্টে তারাই ঢুকতে পারবে তারা দেশের জন্য জীবন দিতে পারবে। মুসলমানদের জন্য এটি ক্যান্টনমেন্ট হচ্ছে মক্কা শহর, মক্কা শহরে তারাই ঢুকতে পারবে যারা ইসলামের জন্য জীবন দিতে পারবে। ইটস আ প্রিন্সিপাল অফ লজিক, এটা ইথিক্স অফ লজিক। একটা নাস্তিক প্রশ্ন করেছে, আচ্ছা আপনি আমাকে দুটি প্রশ্ন উত্তর দিতে বললে আমি আপনার ইসলাম মেনে নিব।
আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আমাকে দেখাইতে হবে, তাহলে আমি বিশ্বাস করবো, আল্লাহকে বিশ্বাস করব। দ্বিতীয় হচ্ছে, আপনারা বলেন শয়তান আগুনের তৈরি, তো শয়তানকে নাকি জাহান্নামে আগুনে জ্বালাবেন, তো আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালালে তো সে তো শক্তিশালী হবে, তাকে কেন আপনারা আবার আগুনে জ্বালাবেন? তখন তিনি কি করলেন, তাকে ইট দিয়ে একটা বাড়ি দিলেন। এই তো নিচে দেখলো, এই তো আপনাদের মুসলমানদের সমস্যা, আপনারা না পারলে হয়তো ইট দিয়ে বাড়ি দেন, আর না হলে বোমা মারেন। বলছে আপনি কি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছেন। কোথায় পেয়েছেন? এখানে পেয়েছে। দেখান তো ব্যথাটা। ব্যথাকে দেখানো যায়? ব্যথাকে অনুভব করা যায়। তো তিনি বলেন, একটু আগে আপনি বললেন যেটা দেখেন না সেটা বিশ্বাস করেন না, আপনি এটা কিভাবে করলেন? বলছে আপনি আসলে ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা পেয়েছি। ইটটা কিসের তৈরি? মাটির তৈরি। আপনি কিসের তৈরি? মাটির তৈরি। আরে ভাই, মাটি দিয়ে মাটিকে মারলাম, মাটি তো শক্তিশালী হওয়ার কথা, আপনি ব্যথা পাবেন কেন? আপনি ব্যথা পাবেন কেন? ইটস লজিক, ইটস দ্য প্রিন্সিপাল অফ লজিক, ইটস ইথিক্স অফ লজিক। আপনি লজিক্যাল হইতে হবে। চতুর্থ যে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে আই কন্ট্যাক্ট থাকতে হয়। ইজ ভেরি ইম্পর্টেন্ট আই কন্ট্যাক্ট। এখানে যখন দাঁড়াবেন, আপনি যদি উপরের দিকে তাকিয়ে কথা বলেন, একবার মনে আছে নটরডেমে একটা জাজমেন্ট করছিলাম, একটা ছেলে উপরের দিকে তাকিয়ে এমনভাবে বক্তব্য দিল, আমরা সকলে তাকে মার্কস বেশি দিলাম, আমরা বাকি প্রতিবন্ধী ছেলে এত সুন্দর করে বক্তব্য দিল। এরপরে বিপরীত পক্ষে এসে আপনারা কিভাবে তাকে দিলেন, তার তো আই কন্ট্যাক্ট ছিল না। তার বললাম সে তো প্রতিবন্ধী একটা ছেলে, এত ভালো বক্তব্য দিয়েছে। বলছে না, সে তো প্রতিবন্ধী না। পরে আমরা জানতাম সে প্রতিবন্ধী ছিল না। আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মনে আছে আমরা একবার সূর্য সেন হল ভার্সেস, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সূর্য সেন হল ভার্সেস রোকেয়া হলে একটা ডিবেট ছিল, ডিবেট ছিল রোকেয়া হলে। মেয়েদের হলে ছেলেরা যেতে পারে না, ছেলেদের হলে মেয়েরা যেতে পারে না। তা আমরা ডিবেটাররা যেতে পারতাম সেখানে, মেয়েরা সকল দর্শক, ছেলেরা মেয়েরা বিতর্ক করবে। তা আমার সাথে আমার একটা বন্ধু, সে মানসা থেকে পড়াশোনা করে আসছে, সেও পাঞ্জাবি পরে গিয়েছে। তো হুজুর যখন বিতর্ক করতে দাঁড়াইলো, বিপরীত পক্ষ থেকে একজনে তাকে চোখ মেরে দিছে। চোখ মারা দিয়েছে, সে এমন জ্বালাময়ী ভাষণ দিল, সবাই তো অবাক, কিরে আমরা তো অবাক, এত ভালো ভাষণ সে কিভাবে দিল। একটু পরে ওই মেয়েটা যখন বিতর্ক করতে দাঁড়াইলো, আমার বন্ধু তার চোখ মেরে দিচ্ছে। চোখ মাইরা সে টেবিলে নিয়ে মাথাটা এভাবে তাক করে রাখছে। আমরা বললাম, বন্ধু কি হয়েছে? কুতিবা আলাইকুমুল কিসাস, মানে আল্লাহ বলছে কি প্রতিশোধকে ফরজ করেছে। আমি ঘটনা ঘটাই দিচ্ছি। কি হয়েছে? সে আমার চোখ মারছে, আমিও মেরে দিচ্ছি। এ মেয়ে আর কথা বলতে, মেয়ে দাঁড়ায় শুধু 5 মিনিট 3 মিনিট শুধু মুখ নাড়াচ্ছে, কোনো কথাই আসে না। তার কথা হচ্ছে যে আমি বোরকা পরি না, একটা ছেলেকে আমি চোখ মারতেই পারি, কিন্তু একটা হুজুর কেমন আমাকে চোখ মারলো? একটা হুজুর কেমন আমাকে চোখ মারলো? ওইটার কারণে আমরা জয়লাভ করছিলাম। এই জন্য আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন তাকাবেন তখন কিসের দিকে তাকাবেন? তখন কিসের? কপালের দিকে তাকাবেন, কপাল। কারণ আপনি যখন চোখের দিকে তাকাবেন, ইনিশিয়াল বিতর্কিক হলে, ইনিশিয়াল পাবলিক স্পিকার হলে, কেউ যদি এভাবে করে কি বলে, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। এই জন্য আপনি তাকাবেন কোথায়? কপাল। কপাল না কপাল। কপাল কোনটা বলেন তো? কপাল গাল। কবি একবার লিখছে না, কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। মানে লেখার কথা ছিল কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। লিখি বলছে কপালখানি ভিজে গেল 2 নয়নের জলে। কবি মানুষ একবার লিখলে তার কাটতে পারে না, তখন লিখছে পা দুখানি বাঁধা ছিল গাছের ঢালে। তার মানে আপনারা যখন তাকাবেন তখন কোথায় তাকাবেন? কপালের দিকে। যখন যত টিপি করো কোনো লাভ হবে না। পঞ্চম যেটি ইম্পর্টেন্ট পাবলিক স্পিকের জন্য, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজটা আপনি কীভাবে রাখবেন? আপনি ডায়াসে দাঁড়িয়েছে, অনেকে দেখবেন ডায়াসে যাই এভাবে থাকে, মানে শুয়ে যাবে সে ডায়াসের উপরে। আমি ওই দিন একটা টক শোতে দেখছিলাম, ডাকশুতে যারা ইলেকশন করছে, সে ডায়াসের মধ্যে শুয়ে যাচ্ছে মনে হচ্ছে। তার মানে আপনারা যখন ডায়াসে দাঁড়াবেন তখন হাতটা কোথায় রাখবেন? আবার অনেকে দেখবেন যখন ডায়াস থাকে না, হাতটা নিয়ে বিপদে পড়ছে, হাতটা কোথায় রাখবো? আল্লাহ যদি হাতের মধ্যে স্কুল সিস্টেম করে দিত, তাহলে হাতটা খুলে পকেটের মধ্যে রেখে দিতাম। মানে হাতটা নিয়ে বিপদে পড়ে যায়। এইভাবে কি যে করে আল্লাহ না। যখন ডায়াসে দাঁড়াবেন তখন এইভাবে দাঁড়াবেন, একবারে আপনার বডিটা সোজা থাকতে হবে। আর যেখানে দাঁড়াবেন তখন এক হাতে আপনার থাকবে। আবার আপনার সেইভাবে এভাবে দেখাবেন না। ওই আমাদের কিছু হুজুর আছে দেখুন, ওয়াজ করার সময় আমি আল্লাহকে এত বেশি ভালোবাসি বলে সব মাইকটা ঘুরে নিয়ে চলে যায়। এটাকে বডি ল্যাঙ্গুয়েজ মানে। বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার শব্দ চয়ন হবে আপনার অবস্থার আলোকে। কারণ আমরা যখন পড়ি, আমরা যখন করি, তখন দন্তস্ব নিচে যখন ব হয় এটাকে শ্বাসাঘাত করতে হয়। যেমন আমরা স্বপ্ন দেখেছি, আমরা স্বাধীন জাতি। আপনি যদি আমার মাথার উপর একটা বজ্রও পড়েছে, আপনাকে বজ্রও দেখাইতে হবে না। আপনি যদি বজ্রও পড়েছে তাহলে দেখাইতে হবে। এই জন্য আপনাকে কথার ভঙ্গিমাটা থাকতে হবে। সেটা সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে ভোকাল, কণ্ঠস্বর। কোনটা কোন ঢঙ্গে বলে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। কোনটা কোন ঢঙ্গে। আপনি সবসময় দেখবেন বিটিভি দেখেছেন তো না? বিটিভি দেখেছেন? বিটিভিতে দেখবেন যে যখন আনন্দের খবর, আপনারা জানেন কিছুক্ষণ আগে বাংলাদেশ নেদারল্যান্ডকে 10 উইকেটে হারিয়ে জয়লাভ করেছে। আমরা খুবই আনন্দিত, মনে হচ্ছে যেন তার কান্না করছে, মনে হচ্ছে নেদারল্যান্ড তার বাপ হেরে গেছে।
আবার দেখবেন আনন্দের খবর শোকের খবর সব একই স্টাইলে। আবার দেখবেন কিছু রেডিও আছে, ডিজুইস মার্কেট রেডিও, হ্যাঁ কিছুক্ষণ আগে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মারা গেছে, আমরা খুবই শোকাহত, হায় আল্লাহ, কি বলে, মানে মনে হচ্ছে যেন সে খুব আনন্দিত। না, যেটা যে ঢঙ্গের সেটাকে সে ঢঙ্গে বলতে হবে। আপনি যখন বলবীর বলবেন, বলবীরের ঢঙ্গে বলতে হবে। যদি বলবীরের ক্ষেত্রে যদি আপনি বলেন বলবীর বল উন্নত মম শির শিরনিহারি আমারই নত শিরই শিকর হিমাদের, মনে হচ্ছে যেন বিদ্রোহী কবিতাটাকে আপনি কি শেষ করে দিলেন একবারে। আবার নিজ স্বপ্ন আজি এ প্রভাতে রবির কর, কেমনই পুষিল প্রাণের পর, কেমনই পুষিল প্রাণের আর প্রভাত পাখির গান। না রে ভাই, আপনাকে বলবীর বল উন্নত মম শির শিরনিহারি আমারই নত শিরই শিকর হিমাদের। বলবীর আমি চির উন্নত মম শির, আমি চির দুর্বার দুর্বিনীত নৃশংস, আমি সাইক্লোন, আমি ধ্বংস, বলবীর। আবার আপনি যে নিজ স্বপ্ন বলেন আজি এ প্রভাতে রবির কর, কেমনই পুষিল প্রাণের পর, কেমনই পুষিল প্রাণের আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুদিয়া রাখিতে নারী। এটি হচ্ছে নিজ স্বপ্নের বঙ্গ।